বিএনপি দলীয় মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক শুরু হয়েছে এবং সেই বিতর্ক যেন থামছেই না। বিএনপি দলের অভ্যন্তরে যারা ব্যারিস্টার রুমিন ফারহানাকে হিংসে করছেন, ঈর্ষা করছেন, কিংবা তার এই বর্তমান সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক অবস্থান, সে অবস্থানকে যারা মনে প্রাণে মেনে নিতে পারছেন না, তারা এক ধরনের সমালোচনা শুরু করেছেন। তার সঙ্গে আমাদের যে বাংলাদেশের যে তথাকথিত বুদ্ধিজীবী, আমি মনে করি আমাদের দেশে আসলে বুদ্ধিজীবী বলতে যাদেরকে বোঝায় ঠিক সেই মানের বুদ্ধিজীবী এখন আর নেই। বুদ্ধিটা কেউ বন্ধক রেখেছে বিবেকের কাছে, ঠিক কেউ বন্ধক রেখেছে আওয়ামী লীগের কাছে, কেউ বন্ধক রেখেছে বিএনপির কাছে, কেউ বন্ধক রেখেছে নিজের স্বার্থের কাছে। কিন্তু বিবেক তাড়িত হয়ে যে বুদ্ধি বৃত্তির চর্চা, সেই চর্চাটা আসলে বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনক হলো সত্য এত নিম্ন পর্যায়ে নেমে এসছে, এত আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে আমি বুদ্ধিজীবী বলতে আসলে তেমন কাউকে দেখি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। কাজেই মানুষ যখন কোনো কথা বলছে, সমালোচনা করছে, সে নির্দয়ভাবে তাকে যাকে পছন্দ হচ্ছে না বা যাকে তার দেখতে ইচ্ছে করছে না, কিংবা মনে করছে যে একে একটু এই মুহূর্তে সমালোচনা করলে তার লাভ হবে বা তার একটু আত্মতৃপ্তি হবে, ঠিক সেই অ্যাঙ্গেল থেকে সবাই সমালোচনা করছে। ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহাদ সাহেবের কন্যা। তিনি তরুণ বয়সে, যাকে আমরা অন্যভাবে তরুণী বলি, কিন্তু যেহেতু তিনি একটা সামাজিক অবস্থানে আছেন, সেটাকে তারুণ্যের প্রতীক বলতে হবে। তিনি তরুণ, তিনি মেধাবী, তিনি শিক্ষিতা, তার বাগ্মিতা, তার সাহসীপনা উচ্চারণ এবং তার দৃষ্টিনন্দন অভিব্যক্তি সব মিলিয়ে গত কয়েকটি বছরে টেলিভিশন টক শো, সভা সমিতি, সেমিনারে তিনি বাংলাদেশের যারা রাজনীতি চর্চা করেন, রাজনৈতিক আলাপ আলোচনা পছন্দ করেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং খুব দ্রুত বিএনপি রাজনীতিতে তিনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে বিএনপির নীতি নির্ধারণী মহল তাকে প্রথম বিএনপির দলীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ দিয়েছে এবং পরবর্তীতে যখন একাদশ সংসদ নির্বাচনের পরে মহিলা কোটায় একমাত্র এমপি দেওয়ার প্রশ্ন আসলো, তখন দল বিবেচনা করেছে যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে যদি মনোনয়ন দেওয়া হয়, সে দলের পক্ষে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে, তার সে সাহস আছে, তার সে গার্ডস আছে, এবং সে অনুযায়ী দল তাকে মনোনয়ন দেয়। এবং কয়েকটি জাতীয় সংসদ যে অধিবেশন হয়েছে, সেই অধিবেশনে তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে বিএনপির যারা নেতাকর্মী অত্যন্ত খুশি, বিএনপির যারা নেতৃবৃন্দ তারাও খুশি। কিন্তু বিএনপিতে রুমিন ফারহানার পরিবর্তে যারা হতে পারত সেখানে মহিলা এমপি, তারা খুশি নন। কিংবা বিএনপির মধ্যে এমন অনেকে রয়েছেন যারা ঈর্ষা কাতর, ঈর্ষা পরায়ণ, অন্যের ভালো অবস্থান দেখতে পারে না, তারাও হয়তো খুশি নয়। আর খুশি নয় কারা? সরকার এর সেই সমস্ত লোকজন যারা বিএনপিকে পছন্দ করে না। অর্থাৎ রুমিন যে কথাগুলো বলছে, সরকারের বিরুদ্ধে যে উচ্চকণ্ঠে যে কথাগুলো বলছে, সেই কথাগুলো যারা পছন্দ করছে না, অথচ তার উত্তর দিতে পারছে না। রুমিনকে প্রতিহত করবে, রুমিনকে সমালোচনা করবে, কোথা থেকে আসলো, কি আসলো, এইরকম বলার মতো সাহস যাদেরকে নেই, তারা রুমিনকে অপদস্থ করার জন্য, পিছনের দরজা দিয়ে রুমিনকে ছোট করার জন্য এবং রুমিনের ইমেজ নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে অপতৎপরতা চালিয়ে আসছে এবং আগামী দিনগুলোতে চালাবে। এবং এরই ধারাবাহিকতায় কি হলো, ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সে একটা প্লটের জন্য দরখাস্ত করেছে। তার কথা হলো যে তার ঢাকা শহরে ফ্ল্যাট আছে। তো ঢাকা শহরে ফ্ল্যাট থাকলে কি পূর্বাচল রাজুকের প্লটের জন্য দরখাস্ত করা যাবে না? অবশ্যই যাবে। রাজুকের প্লটের দরখাস্ত করার প্রধান নিয়ম হলো যে আপনি রাজুক থেকে কোনো প্লট ইতিপূর্বে নেননি, কিন্তু আপনি ব্যক্তিগত ল্যান্ড আছে আপনার বসুন্ধরাতে, ব্যক্তিগত ল্যান্ড আছে আপনার আফতাবনগরে, অন্য যে কোনো জায়গাতে, কিন্তু রাজুকের প্লট নাই। অথবা আপনার 10টা ফ্ল্যাট আছে, কিন্তু আপনি রাজুক যে ফ্ল্যাটগুলো দেয় এরকম কোনো ফ্ল্যাটের আপনি ওনার নন। সেক্ষেত্রে আপনি রাজুকের ফ্ল্যাট বা প্লটের জন্য দরখাস্ত করতে পারেন। ফলে রুমিন যেটা বলেছে সেটা হলো রুমিনের রাজুক থেকে কোনো ফ্ল্যাটও নেই, রাজুক থেকে তার কোনো প্লটও নেই, কারণ এই অধিকার বলে সে সেখানে দরখাস্ত করেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে সংসদ সদস্য হিসেবে এটি
তার প্রাপ্য। যেখানে বিনা ভোটের প্রত্যেকটা লোক প্লট পাচ্ছে, যেখানে বিনা ভোটের প্রত্যেকটা মহিলা এমপি প্লট পাচ্ছে, সেখানে একটা রাজনৈতিক দলের একমাত্র মহিলা প্রতিনিধি তিনি যদি প্লটের জন্য দরখাস্ত করেন, তাহলে কেন আমরা শুধুমাত্র তাকে সমালোচনা করবো? চারিদিকে আমি অগণতন্ত্রে আগুন জ্বালিয়ে দিচ্ছি, চারিদিকে আমি লুটপাটের রাজত্ব শুরু করে দিচ্ছি, চারিদিকে আমার যত সব অশ্লীলতা অপকর্ম আমি বৈধ করে দিচ্ছি, আর একজন লোকে বলছি তুমি সেদিকে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না, বা কেন প্লট যাওয়া যাবে না? এই যে যারা সমালোচনা করছেন, আমি মনে করি তারা অতি মানব হওয়ার চেষ্টা করছেন, অতি ভদ্রলোক হওয়ার চেষ্টা করছেন, এবং তারা অমানবিক আচরণ করছেন। এবং সেই অমানবিক আচরণের কারণেই কিন্তু আমাদের দেশের যে গণতান্ত্রিক পরিবেশটা, এই পরিবেশটা প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। মানুষ যতদিন পর্যন্ত, ইংরেজিতে একটি কথা আছে, ইকুইটেবল জাস্টিস, যে যতদিন পর্যন্ত ইকুইটেবল জাস্টিস করতে না পারবে, ইকুইটেবল জাস্টিসের অধীন চিন্তা করতে না পারবে, কথা বলতে না পারবে, এবং সমাজে সেই ইকুইটেবল জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা তদবির না করবে, ততদিন পর্যন্ত গণতন্ত্র আসবে না। আজকে আমরা অনেকে হয়তো আওয়ামী লীগকে দায়ী করি, অনেকে আমরা এরশাদ সাহেবকে দায়ী করেছি, এর আগে আর অনেকে দায়ী করা হয়। এর কারণটা হলো আসলে এইটা এমনি আসে না। একটা সমাজে তখনই পছন্দ হয় যখন সমাজের বুদ্ধিজীবীরা, সমালোচকরা নির্দয়ভাবে সমালোচনা করতে থাকে। আমাদের সমাজের একটা পুরুষতান্ত্রিক সমাজ, এটা পুরুষতান্ত্রিক সমাজের একটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা নারী যদি সুন্দরী হয়, তখন সেই সুন্দরী নারীটিকে সবাই অসহায় দেখতে চায়। একটা নারী যদি, সুন্দরী নারী যদি ক্ষমতা পেয়ে যায়, সবাই তার চরিত্র নিয়ে প্রশ্ন করতে চায়। একটা সুন্দরী নারী যদি যোগ্যতম হয়, তার যদি স্মার্টনেস থাকে, লেখাপড়া থাকে, তাহলে এই পুরুষতান্ত্রিক যে মন মানসিকতা সেখানে বাধাপ্রাপ্ত হয়। তাকে ঠিক সেই বুয়ার মতো, তাকে ঠিক সেইভাবে অন্য সাধারণ সহজলভ্য নারীর মতো তারা পায় না বলেই ওই নারীর চরিত্র নিয়ে, ওই নারীর ব্যক্তিত্ব নিয়ে, ওই নারীর কর্মকাণ্ড নিয়ে তারা সমালোচনা করে। ফলে রুমিন বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বগুণে গুণান্বিতা একজন রাজনৈতিক নেতা, তার আল্লাহর মেহেরবানিতে সব আছে। এখন এই সব থাকাটাই হলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজের কাছে অসহ্য হয়ে উঠেছে। এর সঙ্গে সঙ্গে রাজনৈতিক যারা প্রতিহিংসা ধারণ করে মনের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে, সেটা নারী হতে পারে, পুরুষ হতে পারে, তারাও রুমিনের এই অবস্থাটা পছন্দ করছে না। তো আমার এই রুমিন সম্পর্কে আমার এই কথা বলার অর্থ হলো, এই রুমিনের যেমন ঘটনা একটা ঘটলো, এই ঘটনাটা দেখা গেল অন্য একটা নারীর ক্ষেত্রে ঘটতে পারে, আবার দেখা গেল একটা পুরুষের ক্ষেত্রে ঘটতে পারে। আমাদের সমাজে দেখা গেল একটা পুরুষ যুবক, সেই যুবক খুব ভালো করছে। আপনি ধরুন তরুণদের মধ্যে ব্যারিস্টার পার্থ আছেন, বা আমি নিজে গোলাম মোল্লা রানী আছেন। একটা সময় আমাদেরকে নিয়ে এখনও পর্যন্ত আলোচনা হয়, মানুষ আশার আলো দেখে। কিন্তু যখনই আমরা এখন একটা ভালো কাজ করার চেষ্টা করেছি, আমি নিজে ভালো কাজ করার চেষ্টা করেছি, এই বুদ্ধিজীবীরা সেখানে একদম হামলে পড়েছে যে এ বাচ্চা ছেলে এত পাকা পাকা কথা বলে কেন, এ বাচ্চা ছেলে এর এত টাকা হলো কোত্থেকে। এখন আমার বয়স যে প্রায় 55 বছর হতে চললো, আমি যে 30 বছর যাবত ব্যবসা বাণিজ্য করছি, আমি যে ব্যবসা বাণিজ্য করে ঢাকা শহরে এমপি হওয়ার আগেই শত কোটি টাকার মালিক, নিজস্ব পরিশ্রমে আয়কর দিয়ে উপার্জন করে আমি রাজনীতিতে নামছি, এটা কিন্তু বুদ্ধিজীবী সে জানে না। সে চিন্তা করে যে আমি আর এত বুদ্ধি, আমার বুদ্ধির যে পরিপক্কতার কারণে মাথার চুল সব পড়ে গেল, মাথায় খুশকি গজগজ করতেছে আমার বুদ্ধির জন্য, আমার কানের মধ্যে এত ময়লা হয়ে আছে, আমি আমার বুদ্ধির কারণে সেই কানের ময়লা খোঁজ করতে পারছি না, আমার প্যান্টটা ঠিকমতো আমি পরতে পারতেছি না, আমার ঘরে চাল নাই ডাল নাই বুদ্ধির জন্য। তা আমার এত বুদ্ধির থাকা সত্ত্বেও আমার কিছু হলো না। আর এই ছেলে, এই মেয়ে, এরা এত স্টাইলিস্ট করে, তাদের সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, রাজনৈতিক পদ আছে, পদবি আছে, এমপি আছে, মন্ত্রী হচ্ছে, তাদের ভবিষ্যৎ আছে, তাদেরকে লোকজন সমালোচনা করে, তাদেরকে নিয়ে আলোচনা করে, তাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে, তাদেরকে অনুসরণ করে, তাদের নিয়ে আলোচনা করে। এইটা তাদের বুদ্ধির রাজে আগুন ধরিয়ে দেয়। তো এই অপরিপক্ক বুদ্ধি ভিত্তিক সমাজ, এই অপরিপক্ক মন এবং মানসিকতার যে সমাজ ব্যবস্থা এবং মানুষের মনোবৃত্তি, এর থেকে বের হয়ে না আসা পর্যন্ত আমরা যে একটি উন্নত রাষ্ট্রের কথা বলি, এটি কাগজে থেকে যাবে এবং এটি কলমে থেকে যাবে, কখনোই হবে না। ফলে যে কোনো বিষয় সমালোচনা করার আগে বুঝতে হবে বাস্তব অবস্থায় যে ওই জায়গাটাতে থাকলে আমি কি করতাম, বা ওই জায়গাটাতে থাকলে আপনি কি করতেন।
ওই জায়গাটায় থাকতে রুমিন কি করেছে? আজ রুমিন এই সরকারের, যেখানে আপনি দেখুন ঘরে বসে, ঘরের মধ্যে আমি অনেক বড় বড় মানুষকে দেখেছি নিজের ঘরের মধ্যে বসে, ড্রয়িং রুমে বসে সে সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 10 বার এদিক ওদিক তাকাচ্ছে যে কেউ দেখে ফেললো কিনা, শুনে ফেললো না। এই দুঃসাহস নিয়ে, এত বড় বিশাল বীরত্ব নিয়ে সে রুমিনের সমালোচনা করছে। অথচ রুমিন ওই সংসদের মধ্যে দাঁড়িয়ে, যেখানে আওয়ামী লীগের লোক গিজ গিজ করছে, সেনাবাহিনীর লোক গিজ গিজ করছে, পুলিশ বাহিনীর লোক গিজ গিজ করছে, স্বয়ং প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকতে, সেখানে দাঁড়িয়ে সে সরকারের বিরুদ্ধে বলছে এবং সেখানে দাঁড়িয়ে সে বলছে এই পার্লামেন্ট অবৈধ। এত বড় কথা বলার সাহস রাখার পরে সে তার বৈধ অধিকার নিয়ে যে কাজটি করেছে আমরা সেটা সমালোচনা করছি। অথচ সে এই গণতন্ত্রহীন সমাজে গণতন্ত্রের জন্য যে লড়াই করছে, সংগ্রাম করছে, আমরা একটা মানুষ বুক ফেলে তার প্রশংসা করতে পারছি না। তো কাজেই তার ভালো কাজের যদি আমরা প্রশংসা করতে না পারি, তাহলে এই সমাজে কখনো বিপ্লবী পয়দা হবে না, এই সমাজে কখনো গণতন্ত্রের নেতা পয়দা হবে না, এই সমাজ কখনো গণতন্ত্র ভোগ করতে পারবে না। কাজেই আমি মনে করি যে নির্মম সমালোচনা করার আগে বাস্তব পরিস্থিতি বিচার করুন, নিজের অবস্থা বিচার করুন এবং সত্যিকার সত্যকে অনুধাবন করার, তুলে ধরার চেষ্টা করুন। আপনার বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার অতি পুরনো। নির্বাচন আসলে মাথায় হিজাব পরা, হাতে তসবিহ নেয়া, ঘন ঘন মসজিদে যাওয়া, আর যে সমস্ত মানুষ যদি ধাক্কা দিয়ে আপনি কাউকে ফেলে দেন এবং কোনো কারণে যে সমস্ত মানুষ পশ্চিম দিকে পড়ে গেছে, তো কাবা শরীফ পশ্চিম সম্পর্কে যাদের এত বিদ্বেষ, এতটা ধর্মনিরপেক্ষ যে পশ্চিম দিকে পড়ে যাওয়ার পরে সে ঘুরে তার শরীর এবং মন মোতওয়াজ্জ করে ফেলে পূর্ব দিকে বা উত্তর দিকে, দক্ষিণ দিকে, কিন্তু পশ্চিম দিকে তারা পড়ে থাকবে না। এরকম কাবা বিদ্বেষী যারা লোকজন, আল্লাহ বিদ্বেষী যারা লোকজন, আল্লাহ রাসূলের যারা শত্রু, নির্বাচন আসলে তারা বিরাট একটা জুব্বা গায়ে লাগায়, মাথায় একটা টুপি পরে, এরপর যাকে পায় তাকেই আসসালামু আলাইকুম কুলাকুলি মুসাফা করা। এই যে ভণ্ডামি, এই ভণ্ডামি আমাদের রাজনীতির ময়দানের অতি পুরনো দৃশ্য। বিভিন্ন সময়ে এটা চলেছে। আর 2026 সনে এসে জানুয়ারি মাসে এই যে নির্বাচন চলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ধর্মের ব্যবহার সর্বাধিক। এবং এই ধর্ম নিয়ে এবং ধর্মীয় রাজনীতি নিয়ে যে অনাসৃষ্টি তৈরি হয়েছে বাংলাদেশে, এক পক্ষ অন্য পক্ষকে কাফের, মুনাফেক, বেঈমান, বিশ্বাসঘাতক, লম্পট ইত্যাদি কথাবার্তা বলার চেষ্টা করছে। কারা বলছে, কাদেরকে বলছে আপনারা খুব ভালো করে জানেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে একটা গ্রুপ রয়েছে, মাজারপন্থী একটা গ্রুপ, বিশাল বিশাল পেট, এক একটা দেখতে মানে যাকে বলা হয় কি বলবো, হাতির মতো, চোখ ছোট ছোট, জনগণের খাবার খেয়ে এমন পেট করে ফেলছে, মানে এদের শরীরের আর পেটের যন্ত্রণা, এদের চোখ আর ঠোঁট এই দুটো দেখা যায় না। এই ধরনের মাজারপন্থী যারা লোকজন রয়েছেন, এদের মধ্যে আবার বেশ কয়েকজন বক্তা রয়েছেন, গলা বেশ চওড়া গলা, উচ্চ স্বরে কথা বলে, অহংকারী, উদ্যত, কারো কারো নামের পিছনে খাব্বাসি, তাব্বাসি, তারপর শেষে দীর্ঘিকার দেওয়া, জিহাদি, ফিহাদি, টিহাদি, এরকম জিনিস দিয়ে মানে নিজেদের যে ছাল সুরত এগুলো তারা বাড়িয়ে তোলে। এরপর গরমের মধ্যে বিরাট একটা মোটা জুব্বা তারা পরে, মনে হয় যেন কাবা শরীফের গিলাপ পরে আছে, লম্বা একটা টুপি, কিস্তি টুপি, মানে যাদেরকে আরো এক হাত লম্বা দেখায়, গাল দুটো থল 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 করে, বিরাট চশমা, তারপরে জুতা এরকম চোখা একটা জুতা, নবাব সিরাজউদ্দৌলার মতো চোখা একটা জুতা পরে বিরাট একটা চেয়ারে বসে প্রথমে যে কাজ জামাত যারা করে, কাফের কাফের কাফের, এই শব্দ আমরা শুনে আসছি। জামাত অবশ্য এই সমস্ত ব্যাপারে কখনো প্রতিক্রিয়া দেখায়নি। তারা গত 17 মাসে যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি হলো তাদের কর্মী এবং সমর্থকরা এরকম অনেক মাজার ভেঙে চুরমার করে দিয়েছে, অনেক এরকম ভাবের পাগলকে আচ্ছা মতো ধুলাই দিয়েছে, অনেকের ভুঁড়ি গালায় দিছে। বুঝতে পারছেন ঘটনাটা? এই কাজগুলো এই গত 17 মাসে হয়েছে।
এর বাইরে বাংলাদেশে যে সকল মানে মোটামুটি রেসপেক্টেড, যাদের প্রচুর মানে আগে যাদেরকে বললাম তারা হলো ওই যে জলহস্তি, মানে যাদের কোনো রেসপেক্ট নাই, কিন্তু কতগুলো অন্ধ ভক্ত ঠক্ত নিয়ে তারা প্রতিপক্ষকে কাফের বানায়, আর কাফের বানিয়ে নিজেরা অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ সেজে তারা দুই হাতে টাকা উপার্জন করবে। কোনো ইনকাম ট্যাক্স নাই, কোনো বৈধ আয় রোজগার নেই, কোনো হালাল নেই, হারাম নেই, টাকা দিলেই হইল, সঙ্গে সঙ্গে পকেটে ভরবে আর পেটে ভরবে, এই অবস্থা। তো এই গ্রুপটার বাইরে আর একটা গ্রুপ আছে যারা ভালো ভালো মাদ্রাসা চালান, মসজিদ চালান, ইসলামী রাজনীতি করেন, এবং তাদের একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে, যেমন চরমনায়ের পীর সাহেব, আট্রসির পীর সাহেব। তো তাদের সঙ্গেও জামাতের একটা রাজনৈতিক মত পার্থক্য রয়েছে, যেটি স্পষ্ট এবং শালীনতার মধ্যে, মোটামুটি শালীনতার মধ্যে তারাও একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন, কিন্তু জামাত এখানে টেকনিক্যালি কারো বিরুদ্ধে এভাবে কথা বলেন না। কিন্তু চরমনাই বা অন্যান্য যারা লোকজন রয়েছেন তারা জামাতের ইমান আকিদা এগুলো নিয়ে তারা কথাবার্তা বলেন, এবং অনেক কথাগুলো আপত্তিকর বটে, কিন্তু ওই যে আগের যে কুমির শ্রেণী আছে বা আগের যে জলহস্তি গ্রুপ আছে ওদের মতো না। তো এইভাবে ধর্ম নিয়ে আমাদের দেশে বিভিন্ন সময় রাজনীতি হয়েছে। এই রাজনীতির সঙ্গে সঙ্গে অনেক উত্তেজনা ছড়িয়েছে, এবং সেটি গত 17 মাসে হঠাৎ করে দেখা গেল একটা র্যাডিক্যাল চেঞ্জ এসছে। সেই চেঞ্জ হলো ইসলামী দলগুলো, বিশেষ করে ওই আগের যে গাম্বুস শ্রেণী আছে সেইগুলো ছাড়া মোটামুটি সহনশীল বিভিন্ন পথের মতের মতাদর্শের যারা লোকজন রয়েছেন তারা কি করলো, এক মঞ্চে উঠে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে উঠিয়ে তারা ভোটের বাক্সকে একত্র করার চেষ্টা করলো। এবং আমরা যখন এরকম সকল ইসলামপন্থীদের একটা মহাসম্মিলন আমরা দেখেছিলাম সরোয়ার্দী উদ্যানে, অনুষ্ঠানটি মূলত চরমনায়ের পীর সাহেবের ছিল, কিন্তু সেখানে সবাই অংশগ্রহণ করেছিল। এখানে আরো অনেকে গিয়েছিল, গণ অধিকার পরিষদে গিয়েছিল, এবি পার্টিও গিয়েছিল, এবং তখন ধরে নেওয়া হয়েছিল যে এরাই হয়তো সম্ভবত সামনে ক্ষমতায় আসবে, এবং তাদের ঐক্যকে বিএনপি ভয় পেয়েছিল, তাদের ঐক্যকে আওয়ামী লীগও ভয় পেয়েছিল, এবং ভারত তো থলথল করে কাঁপা শুরু করেছিল, কিন্তু সেই ঐক্যটা থাকেনি। কিন্তু ওই যে এখন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে চলে যাওয়ার ফলে ওই যে ধর্মকেন্দ্রিক যে রাজনীতি এবং ধর্মকেন্দ্রিক যে ন্যারেটিভগুলো, এই ধর্মকেন্দ্রিক ন্যারেটিভগুলো এই মুহূর্তে রাজনীতিতে যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে মানে রীতিমতো কাদা ছোঁয়াছুঁই হচ্ছে। যেহেতু এখন জামাতের প্রতিদ্বন্দ্বী হেফাজত নয়, জামাতের প্রতিদ্বন্দ্বী চরমনাই নয়, বা চরমনাইয়ের প্রতিদ্বন্দ্বী বিএনপি নয়, বা চরমনাইয়ের প্রতিদ্বন্দ্বী জামাত নয়, ফলে নির্বাচনের মাঠের সমস্ত বিরোধগুলো, ধর্মীয় বিরোধগুলো, ধর্মীয় ন্যারেটিভগুলো, এগুলো থেকে জামাতের যারা চিরায়ত শত্রু, যারা জানে যে জামাতকে কোন পয়েন্টে আঘাত করতে হবে, জামাতের কোন আকিদা, কোন তাফসির, কোন উচ্চারণ, কোন অঙ্গভঙ্গি, এগুলো নিয়ে জামাতকে খোঁটা দিলে জামাতের মুখ বন্ধ হয়ে যাবে, ওই গ্রুপগুলো এখন রাজনীতির ময়দানে ফোর্থ গ্রেডে চলে গেছে। তারা এখন ইয়ানফসি কি করলাম, কি হলো কি হবে। বরং জামাতের যে এখন উত্থান বা রাষ্ট্র ক্ষমতায় জামাত বসে পড়ার যে একটা গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে, এতে করে তাদের যারা প্রতিপক্ষ তারা চিন্তা করছে, ও মাই গড, যদি জামাত ক্ষমতায় আসে, আগে তো ওই যে মাজার বা বাবরি চৌলওয়ালা এদেরকে বাসডলা দিয়েছে, এখন জামাত যদি তাদের আকিদা নিয়ে, তাদের তৌহিদি আকিদা নিয়ে, তাদের সেই মওদুদি আকিদা নিয়ে, তাদের সিলসিলা নিয়ে, তাদের সেই যে ওহাবি সিলসিলা, অনেকে তাদেরকে দায়েসও বলে, সেই দায়েসের সিলসিলা নিয়ে যদি তারা ক্ষমতায় আসে, আমাদের তো মোটামুটি ব্যবসা বাণিজ্য, রাজনীতি, তারপরে দাওয়াত মাহফিল ঠাহফিল, এগুলো সব যে কি হবে আল্লাহ জানে। ইয়ানফসি লা ইলাহা ইল্লাল্লাহ, দিনের মালিক তুই আল্লাহ, এগুলো একটা চলছে মানে জামাতের যারা মূল প্রতিদ্বন্দ্বী ছিল এই নির্বাচনের আগে তাদের মধ্যে। আর অন্যদিকে জামাত যেটা হয়ে গেছে সেটা হলো তারা খুব খুশি এই কারণে যে ধর্মীয় যে ন্যারেটিভগুলো এগুলো এককভাবে তারা ওন করে তারা এই ধর্মীয় ন্যারেটিভগুলো এখন বিএনপির বিরুদ্ধে
তারা প্রচার করছে। বিএনপি এগুলোকে আবার জবাব দিচ্ছে, কিন্তু জবাবটা আসলে আমরা যারা সাধারণ আমজনতা তারা গ্রহণ করছে। যেমন জান্নাতের টিকিট, ভেস্তে যাওয়া, বিড়ি খেলে বিড়ি খেয়ে যদি এটা সুখ টান দেয়, সুখ টান দেওয়ার পরেও যদি জামাতের দাড়িপাল্লায় ভোট দেয়, এর কারণে আল্লাহর গুনাহ মাফ হতে পারে। তারপর অন্যান্য যে সকল কথা, সে সকল কথাই কিন্তু জামাত যাদেরকে উদ্দেশ্য করে বলছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক, মানে দরিদ্র অভাবী যারা শ্রেণী আছে তাদের মধ্যে কিন্তু এটা নিদারুণভাবে প্রতিক্রিয়া তৈরি করেছে। জামাত যে পলিসিগুলো তৈরি করেছে, যেমন ধরুন তারা 1 কোটি লোককে টার্গেট করেছে। তো 1 কোটি লোককে যদি টার্গেট করে আর সেই 1 কোটি লোকের প্রত্যেককে যদি 1000 করে টাকা দেয়, তাহলে তাদের বাজেটে কত টাকা লাগলো? মাত্র 1000 কোটি টাকা। জামাতের জন্য 1000 কোটি টাকা কোনো টাকা বলেন তো? 1000 কোটি টাকা তো এক নাবিল গ্রুপই তাদেরকে দিতে পারে। ইসলামী ব্যাংকের একটা সিএসআর থেকে তারা এই টাকাটা পেতে পারে। তুরস্ক তাদেরকে 10,000 কোটি টাকা দিতে পারে। পাকিস্তান একটা মরাধরা পার্টি, তারাও এই বিপদের সময় তাদেরকে 10,000 কোটি টাকা দিতে পারে। তা আমি বললাম মাত্র এই 1000 কোটি টাকা। সে 1000 কোটি টাকার মধ্যে তারা কি করলো? 1 কোটি লোকের টার্গেট করলো, 50 লাখ মহিলা বিকাশে তাদেরকে টাকা দিল। আল্লাহর হস্তে দোয়া চাই, খাস করে এই টাকাটা নেন, আপনার চিকিৎসা খান, 2টো ডালমন্দ খান, আমাদের জন্য একটু দোয়া করবেন, আর তো কিছু বলার দরকার নাই। তারা 10 লাখ রিক্সাওয়ালাকে ভাড়া করলো 1000 করে, যে আপনি সারাদিন কত ইনকাম করেন? যে স্যার বা হুজুর 1000 টাকা। তা আজকের দিন আপনি শুধুমাত্র টানবেন, লোকজন টানবেন, আর আপনি এই কথাগুলো বলবেন, বিএনপিকে তো আগে ভোট দিয়েছি, আওয়ামী লীগকে দিয়েছি, এরশাদকে দেখেছি, এখন এবার একটু জামাতকে দেখি। আমরা গরিব মানুষ, আমাদের তো আর এত পাওনা খাওয়া কিছু নেই, একটা ভোট দিয়ে যদি একটু আল্লাহর রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, বা দলটাকে দেখা যায়, দেখি না। তো এই কথা যখন একজন রিক্সাওয়ালার মুখ থেকে শুনে, তখন মানুষের মন নরম হয়ে যায়। তো এই জিনিসগুলো জামাত করছে। তারা কোরআন শরীফ দিচ্ছে, জায়নামাজ দিচ্ছে, তসবি দিচ্ছে, আতর দিচ্ছে, মানে যেখানে মানুষের কাছে যাচ্ছে কিছু একটা জিনিস তারা করছে। কাউকে জড়িয়ে ধরছে, কাউকে হ্যান্ডশেক করছে, কাউকে খাওয়াচ্ছে, কারো বাড়িতে গিয়ে খাচ্ছে। এই সব মিলিয়ে জামাতের 90% যে প্রচার এবং প্রোপাগান্ডা, সেটার সঙ্গে অর্থ, সেটার সঙ্গে উপহার, সেটার সঙ্গে কৌশল, এবং সেটার সঙ্গে মানে যাকে বলা হয় কোরআন এবং হাদিস বই পুস্তক জড়িত। ফলে যারা প্রার্থী আছেন তারা মাঠে হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং অনেকেই মেজাজ হারাচ্ছেন। মানে জামাতের এই কর্মকাণ্ড, তারা তো ঠিক সেম কাজটি এখন চেষ্টা করলেও পারবেন না। তো কি হলো? জামাতের এই যে কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড, এটার অ্যাগেনস্টে আবার যেহেতু মাঠে বিএনপি আছে, তারাও জামাতের বিরুদ্ধে যে ধর্মের যে ন্যারেটিভগুলো, সেইগুলো তারা প্রয়োগ করার চেষ্টা করছে। কিন্তু ধরেন চরমোনায় যেভাবে টু দি পয়েন্টে কোরআনের একটা আয়াত উচ্চারণ করে, হাদিসের একটা ব্যাখ্যা দিয়ে যেভাবে সুন্দর করে জামাতকে ঘায়েল করতে পারবে, এবং যেটার উত্তর জামাত দিতে পারবে না, সেটা তো বিএনপির পক্ষে সম্ভব না। বিএনপিকে যদি বলা হয় আপনি শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলেন, বিএনপির 90% লোকজনের দেখবেন অজু নষ্ট হয়ে গেছে। বিএনপিকে যদি বলেন যে আপনি একটু ভালো করে বলেন তো নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, ভালো করে বলেন তো, কেউ বলতে পারবে না। যা দেখেন, তাদেরকে যদি বলেন যে আচ্ছা বলেন তো, এই যে আমরা তো কথায় কথায় বলি মাদ্দা জিল্লুহুল আলী, এটার অর্থ কি? দেখেন তো কয়জনে বলতে পারে? তো এই ইসলামী যে পরিভাষাগুলো, এগুলো জামাতের যারা চিরায়ত প্রতিপক্ষ তারা বলতে পারে, কিন্তু বিএনপি পারে না। বিএনপি শুনছে, শুনে যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে জামাতের লোকজনের খুব মেজাজ গরম হচ্ছে, আবার তারা মনে মনে হাসছে যে এইভাবে তার আসলে হবে না। তো এরই ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে জামাত সম্পর্কে যেমন অভিযোগগুলো তোলা হয়েছে, গুপ্ত সংগঠন, তো গুপ্ত সংগঠন পালিয়েছিল, তারপরে রাতের ভোট করার চক্রান্ত করছে, এই ধরনের কথাবার্তাগুলো জামাত বলার চেষ্টা করছেন যে আমরা গুপ্ত থাকছি, যা থাকছি আমরা তো দেশের মধ্যে থাকছি, আমরা তো লন্ডনে গিয়ে থাকিনি। আপনি তো 17 বছর লন্ডনে গিয়ে থাকছেন, আর এখন এই বাংলাদেশে এই সময়টাতে এসে আপনি বসন্তের কোকিল হয়েছেন, বসন্তের কোকিল হয়ে ডাকছেন কু কু কু, এই যে কু কু করে ডাকছেন,
এই কথা স্বয়ং জামাতের আমির বলছেন, সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করে। এখন কি বলবেন বলেন? আচ্ছা, জামাতকে তারা বলার চেষ্টা করছে এটা একটা মুনাফিকের দল, মুখ দিয়ে যা বলে অন্তর দিয়ে তা বিশ্বাস করে না, গুপ্তচর। আওয়ামী লীগের মধ্যে এরা লুকিয়েছিল, এরা ভারতের সাথে গোপনে গোপনে লুকিয়েছিল। জামাত তো ছাড়ার কথা না, তারা যেটা বলছে ভালো কথা, আমরা তো লুকিয়েছিলাম, কিন্তু আমরা তো চাঁদাবাজি করিনি, আমরা তো ডাকাতি করিনি, ব্যাংক লুট করিনি, আমরা সেই দুর্নীতির জন্য মার খাইনি, ছেঁচা খাইনি, গুঁতো খাইনি, লোকজন আমাদেরকে ধাওয়া দেয়নি, আমরা তো আমাদের মতো করে আছি। ফলে কি হলো, পুরো নির্বাচনের মাঠে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে সেই ন্যারেটিভে ঘুরে ফিরে আবার সেই ধর্মীয় রাজনীতি, ধর্মীয় বিষয়াদি চলে আসে। এবং এর মধ্যে তারেক রহমান সাহেবের একটা বক্তব্য জামাতের মাথা খারাপ করে দিয়েছে। এখন এটি নিয়ে জামাত নানা ন্যারেটিভ তৈরি করেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো না। যেটি তারেক রহমান সাহেব বলার চেষ্টা করছেন যে আপনারা তো জানেন যে এই পৃথিবীতে মানুষের মধ্যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে, উনি এভাবে বলেননি, আমি জাস্ট উনি যেটা বলতে চাচ্ছেন আমি সেই কথাগুলো বলছি, যে যারা আল্লাহকে নিয়ে ব্যবসা করে, কুফুরি কালাম করে, তাবিজ কাবাজ করে, মানুষের বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলে, তাদের প্রতি আল্লাহ ভীষণ রকম বিরক্ত হন, রাগ হন। এগুলো এক। 2 নম্বর হলো যে এই জমিনে যখন মুনাফিকের সংখ্যা বেড়ে যায়, মন্দ লোকের সংখ্যা বেড়ে যায়, এবং তারা যখন রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকে, তখন আল্লাহর গজব নাজিল হয় সেই রাষ্ট্রের প্রতি। উদাহরণ হিসেবে তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে আমাদের বাংলাদেশে পরপর কয়েকটি ভূমিকম্প হলো, এত ভূমিকম্পের কারণটা কি? আল্লাহ তো রাগ হয়ে গেছেন, রাগ হয়ে তিনি এই ভূমিকম্প দিয়েছেন। কাদের কারণে রাগ হয়েছেন? জামাতের কারণে। তো জামাত এই যে এই বক্তব্য শোনার পরে জামাত খুব আশ্চর্য হয়ে গেছে, এই কথা তারেক রহমান সাহেবের মাথায় আসলো কি করে? তো এই কথাতে কেউ বলেনি যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে জামাতের কারণে, আর জামাতের কোন কোন আচরণে আল্লাহ বিক্ষুব্ধ হয়ে গেছেন, এটাও ইঙ্গিত করার চেষ্টা করছে। এর ফলে জামাতের যে হেডকোয়ার্টার, তাদের গবেষণা সেল, তাদের সমস্ত কর্মকাণ্ড, তাদের যারা লোকজন, তারা দলবদ্ধভাবে যেখানে বসবাস করে সেটা হলো ঢাকার মগবাজার। মগবাজারের ওয়্যারলেস গেটের এই পাশে গোলাম আজম সাহেবের বাড়ি, মানে ওই যে রমনা থানার ওই জায়গাটিতে বিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের পার দিয়ে ওয়্যারলেস গেট যাওয়ার পথে যে একটা গলি আছে, সেই কাজীর গলি, সেখানে গোলাম আজম সাহেবের বাড়ি। তো এর আশেপাশে সব জামাতের লোকজন বসবাস করে। তারপর উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে আপনি যদি যান, গিয়ে আপনি সেই মগবাজারের পার হয়ে, রেলগেট পার হয়ে, যেটাকে মগবাজার রেলগেট বলা হয়, পার হয়ে যদি যান, হাতের ডান দিকে পড়বে আলফালা বিল্ডিং, যেখান থেকে সংগ্রাম বের হয়, আর বাম দিকে পড়বে জামাতের কেন্দ্রীয় অফিস। ফলে কি হলো, পুরো মগবাজার বলতে যেটা বোঝানো হয় এটা হলো জামাতের রাজত্ব, এবং ওখানে সব লোক মানে জামাতের। এই যে ইভেন আমাদের যে পুরোনা পল্টন এলাকা আছে, পুরোনা পল্টন, নয়া পল্টন, তারপরে তোপখানা রোড, সেগুন বাগিচা, এই সমস্ত এলাকাতে কিন্তু জামাতের মানে হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ বসবাস করে। আবার পুরোনো ঢাকার যে বক্সিবাজার, আলিয়া মাদ্রাসার যে এলাকাগুলো রয়েছে, তারপরে বংশাল, এরপরে তাঁতিবাজার, এরপর সেই যে লালবাগ, আজিমপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু জামাতের একেবারে ঘাঁটি রীতিমতো, তারা সেখানে দল বেঁধে বসবাস করে। এবং ইদানিং শুনলাম যে তারা পরিবাগেও তাদের একটা বিরাট মানে যাকে বলা হয় বলয় গড়ে তুলেছে। পুরো পরিবাগ এলাকা, পরিবাগ, এলিফ্যান্ট রোড, কাটাবন মসজিদ, ওই এলাকাকে কেন্দ্র করে আপনি ওখানে জামাতের মানে রেজিমেন্টের কাছে ঢুকতেই পারবেন না। অর্থাৎ কাটাবন, নীলক্ষেত, তারপরে শেষে পরিবাগ, এই যে শাহবাগ যে পেট্রোল পাম্প যেটা আছে, যে শাহবাগ মোড় থেকে সামনে এগুলো যে শেরাটনের সামনে যে পেট্রোল পাম্প, এর পেছনের পুরো সাইডটি খুব ঘনবসতিপূর্ণ এলাকা। এরপরে ওখান থেকে কাঁঠাল বাগান, এই পুরো এলাকা, কাঁঠাল বাগানের পুরো এলাকা, কাঁঠাল বাগান হাল থেকে গিয়ে আপনি গ্রিন রোড পর্যন্ত খালি জামাত জামাত জামাত। এরা নতুন এই 17 মাসে এই নতুন তারা শুরু করেছে। এবং এখান থেকে তারা যে জিকির করছে, যে ফিকির করছে, সেই জিকির ফিকিরের কারণে কি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, ঢাকা কলেজ কেন্দ্রিক, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, আলিয়া মাদ্রাসা, ঢাকার কোর্ট কাছারি, জগন্নাথ কলেজ, সেক্রেটারিয়েট, প্রেস ক্লাব, বায়তুল মোকাররম, এরপরে বায়তুল মোকাররম থেকে পার হয়ে আপনি মির্জা আব্বাসের যে এলাকা,
মানে সব জায়গাতে জামাতের যে দাপট, এবং তারা এইভাবে একবার গোল হয়ে বিভিন্ন এলাকাতে যেভাবে একটা রাষ্ট্র ক্যান্টনমেন্ট তৈরি করে, জামাত এই শহরে তারা তাদের জন্য নিরাপদ ক্যান্টনমেন্ট তৈরি করে ফেলেছে। এবং সেখান থেকে তারা যেভাবে আওয়াজ তুলছে, যেভাবে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, তাতে করে তাদের যারা প্রতিপক্ষ তাদের অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে। আর এই খারাপ মাথা নিয়ে যখন জামাতের যে ধর্মীয় ন্যারেটিভগুলো আছে, সেই ন্যারেটিভের পাল্টা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে, সেই ন্যারেটিভে আসলে কতটা কাজ হবে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে